আন্তর্জাতিক বইমেলা। আর টিম গপমিরেছে তাদের বইমেলার জার্নি শুরু করেছিল আজ থেকে 3 বছর আগে। এটা আমাদের 3য় বছর। প্রথম যখন টিম গপমিরেছে এবং গপমি বইমেলার এসবিআই অডিটোরিয়ামে আসে, তখন আমাদের গল্পের ঝুলিতে সংখ্যা অনেক কম ছিল। সেখান থেকে আমরা আজকে মানে গতকাল আমাদের 110 নম্বর এপিসোড গেছে। আচ্ছা, এখানে একটু জিজ্ঞেস করি, গল্পের সাবস্ক্রাইব কে কে করেছে? সবাই আছে। তাহলে এটা তো বলতেই পারবে গতকাল কোন গল্প গেছে? ওয়েল ডান। তো আজকের দিনটা ভীষণ স্পেশাল, তার কারণ আজকে হচ্ছে একটা স্পেশাল তিথি আর নক্ষত্র। আজকে সরস্বতী পুজো, আজকে রোববার এবং বইমেলা। এরকম কম্বিনেশন লাস্ট কবে করেছে আমার খুব একটা মনে নেই, কারণ তিথি নক্ষত্রের বিষয়ে আমি খুব একটা রাখতে পারি না। যিনি রাখতে পারেন তিনি চক্রবর্তী মশাই, তারানাথ চক্রবর্তী। তাকে বরঞ্চ দেখলাম, প্লিজ ওয়েলকাম। এই থেকে সবই আছে। আর আজকে এই যে লাইভ হচ্ছে এসবিআই অডিটোরিয়ামে, সবার আগে পাবলিশার্স এন্ড বুক সেলার্সকে অসংখ্য ধন্যবাদ। টানা 3য় বছর আমরা জিএনটি লাইভ করার সুযোগ পেয়েছি। যখন আমরা 2023-এ শুরু করেছিলাম তখন আমাদের হাতে 1 মুঠো সাবস্ক্রাইবার্স, তারপর গত বছর আমরা লাইভ করলাম তখন আর একটু বেশি, আর এখন কারেন্টলি উই আর এট 1.36 মিলিয়ন সাবস্ক্রাইবার্স, আর আপনারা তাদের মধ্যে একজন। সেই কারণে আজকে এখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলাটা সাহসটা আপনারাই জুগিয়েছেন। সবার থেকে বেশি হাততালি আপনারা নিজেদের জন্য দুজনেরই। কিন্তু আমরা 22 বছর ধরে একসঙ্গে কাজ করে এসেছি। এই মানুষটি নারেশন শোনার জন্য আপনার মতন আমিও পাগল, এবং যে যে চরিত্রে আমরা পাশাপাশি অভিনয় করি সেই সেই চরিত্রে অভিনয় করার সময় আমিও মুগ্ধ হয়ে তার কণ্ঠস্বর শুনি। Please welcome my brother, my colleague, Deep. আমি এই কাজটা খুব খারাপ করি আর কি, মানে আমার স্ক্রিপ্ট দিয়ে দিলে আমি পড়ে দিতে পারি, ইনফ্রন্ট খুব বাজে লেবা টাইপের আর কি। যাই হোক, একটা গল্প যেটা আসছে আর কয়েকদিন পরে গল্পের থেকে, সেটা কিছু অংশ আমরা দুজনে আজকে আপনাকে পড়ে শোনাবো। এইটুকু বলতে পারি যে এই দুটি চরিত্র, যে দুটি চরিত্রে আমরা অভিনয় করছি, তাদের জন্য আপনারা 2 বছরের বেশি অপেক্ষা করেছেন। সো লেটস সি আপনারা গেস করতে পারেন কিনা। প্লেজার টু সি কাকিমা সিটেড, এবং আপনারা যারা এখানে এসেছেন, যারা আমাদের বয়োজ্যেষ্ঠ, তাদের সবাইকে প্রণাম জানাই। থ্যাংক ইউ সো মাচ ফর দি ওভারওয়েলমিং রেসপন্স। দ্যাট ইজ সেটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। প্রথমত এরা দুজন যখন আছে, একটা লাইভ গল্প রিডিং তো হবেই। ইনফ্যাক্ট একটা নয়, 2টো গল্পের জায়গা আমাদের মধ্যে রয়েছে। তার জন্য আমি দেখে নেব আমাদের গল্পমিরেছে, যারা ফার্স্ট শোনেন তারা জানেন গল্পমিরের থেকে ভীষণ ট্যালেন্টেড একজন ভয়েস ওভার আর্টিস্ট রৌনক। প্লিজ রৌনক। আমি যখন চাকরি করতাম সে সময় লাহোর বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয়। মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান। তাদের আদি বাসভূমি পাঞ্জাবে নয়, রাজপুতানার কোটা রাজ্যে। 3 পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করে। সেই থেকেই তার দেশ ছাড়া। সন্ধ্যার পর তার বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেওয়ালে টাঙানো পুরনো আমলের বর্ম, কুঠার, পতাকা, বল্লম প্রভৃতি রাজপুতদের যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানা ইতিহাস ও আলোচনা শুনতে বড় ভালো লাগত। রাজপুতানার, বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিং এর জ্ঞান খুবই গভীর। কিন্তু এইসব কথা নয়, আমি একটা আশ্চর্য ঘটনা বলবো। মিস্টার বিনায়ক দত্ত সিং এর মতো সম্ভ্রান্ত ও শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও এই কাহিনী হেসে উড়িয়ে দিতাম। একদিন শীতকালে সন্ধ্যের পর
আমি মিস্টার সিং এর বৈঠকখানায় গিয়ে বসেছি। ভীষণ শীত সেদিন। দুপেয়ালা গরম চা পানের পর তাওয়ার ভালো তামাক টানতে মিস্টার সিং ধূমপানে অভ্যস্ত নন। হঠাৎ কি মনে করে জানি না আমি তাকে বললাম, মিস্টার সিং, আপনি অপদেবতায় বিশ্বাস করেন? মিস্টার সিং একটু চিন্তা করে বললেন, হ্যাঁ করি। দেখেছেন ভূত? না, এ আমার কথা নয়, আমার ছোট ঠাকুরদার জীবনের ঘটনা। যদি এ ঘটনা না ঘটতো আমাদের বংশে, তবে আজও আমরা গোটা রাজ্যে মস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতে পারতাম। লাহোরে এসে চাকরি করতে হতো না। সে বড় আশ্চর্য ঘটনা। কিরকম? শুনুন তবে। আমার ছোট ঠাকুর দাদা, আমার দাদুর নিজের ভাই নন, বৈমাত্রেয় ভাই। তিনি মস্ত শৌখিন পুরুষ ছিলেন, আর ছিলেন খুব সুপুরুষ। আমি বিনায়ক দত্ত সিং এর দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না। তারপর তিনি বলে যেতে লাগলেন, আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুবই কম, কিন্তু ততদিনে তিনি বদ্ধ উন্মাদ। বদ্ধ উন্মাদ? একদম। এবার কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলে এই গল্প। তিনি উন্মাদ হওয়াতে গোটা রাজদরবারের আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাতছাড়া হয়। যাকে সে কথা যাক, আসল গল্পটা বলি। আমাদের গ্রাম থেকে কিছু দূরে গোটা দরবারের সৈন্যদের একটা আড্ডা ছিল। আমার ঠাকুর দাদা সেই সৈন্যদের আড্ডায় মাঝে মাঝে যেতেন আনন্দ ফুর্তি করতে। তার দু একজন বন্ধু সেখানে ছিল, তাদের আলোকের নেশাতেই সেখানে যাওয়া। একবার জ্যোৎস্না রাতে তিনি আর তার দুই বন্ধু খেয়ালের মাথায় বড়ি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় করে বেরোলেন। বড়ি নদী মরুভূমির মধ্যে দিয়ে 3 শাখায় ভাগ হয়ে বয়ে চলেছে। যে সময় কথা বলা হচ্ছে তখন এই ত্রিস্রোতা নদীর প্রথম ধারাটিতে আদৌ জল ছিল না। মাঝের শাখাটিতে হাঁটুখানিক জল, তারপর মাইলটাক বিস্তৃত চড়া, তার ওপারে আসল ধারা, অনেকখানি জল থাকে। যাওয়ার সময় এক বন্ধুর কি খেয়াল হলো, তিনি প্রথম ধারার বালির উপরে ঘোড়া থেকে নেমে চিৎপাত হয়ে শুয়ে পড়লেন, আর কিছুতেই উঠতে চাইলেন না। বাকি বন্ধুটি আর আমার ঠাকুর দাদা অগত্যা তাকে সেখানে বালুসজ্জায় শায়িত অবস্থায় ফেলে এগিয়ে চললেন। বলা বাহুল্য, 3 জনের মধ্যে কেউই ঠিক প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না। আমার ঠাকুর দাদা বড় ধারা অর্থাৎ আসল বড়ি নদীর কাছে এসে পেছন ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চড়ার পশ্চিম দিকে ভীত ও বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছে। ঠাকুর দাদা বললেন, ওদিকে কি দেখছো? বন্ধু মুখে কিছু না বলে সেদিকে আঙুল দিয়ে দেখালেন আর ইঙ্গিতে ঠাকুর দাদাকে চুপ করে থাকতে বললেন। ঠাকুর দাদা চেয়ে দেখলেন বালুর চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতগুলো মানুষের মূর্তি চক্রাকারে ঘুরছে। কিছুক্ষণ চেয়ে দেখে মনে হলো ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে। কাছে কেউ কেন গেলেন না সে কথা আমি বলতে পারবো না, কারণ শুনিনি। হয়তো তাদের মত্ত অবস্থায় সব দৃশ্যটার জন্য দায়ী ভেবে তারাও কাউকে কথাটা বলেননি সেই সময়। এরপরে আরো বছর 3 কেটে গেল। ত্রিস্রোতা বড়ি নদীর প্রধান স্রোতধারার 3 মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে। এর নাম নাহারা নিপাট, অর্থাৎ ব্যাঘ্র হ্রদ। এই হ্রদের দূরে দূরে একে প্রায় 4 দিক থেকে বেষ্টন করে পাহাড় শ্রেণী। এই পাহাড় শ্রেণী কোথাও 1000 ফুট উঁচু, কোথাও তার চেয়ে কিছু উঁচু।
হ্রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে কোটা দরবার থেকে মাঝে মাঝে এর ইজারা দেওয়া হতো ব্যবসাদারদের। আমার ঠাকুর দাদা এই ঘটনার প্রায় 3 বছর পরে একদিন এই হ্রদের জলে বালি হাঁস শিকার করতে যাবেন ঠিক করলেন। গভীর রাতে বালি হাঁসের দল হ্রদের জলে দলে দলে চড়ে বেড়ায়, এ কথা তিনি শুনেছিলেন। একটা ঘাসের লতা পাতার ছোট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন সকাল থেকে, কারণ মানুষ দেখলে হাঁসের দল আর নামবে না। সব ঠিকঠাক হলো, কিন্তু 2-1 বৃদ্ধ লোক নিষেধ করলো রাতে নাহারা হ্রদের ত্রিসীমানাতেও যাওয়া উচিত নয়। কেন? তারা স্পষ্ট করে কিছু বললেন না, শুধু বললেন জায়গাটা ভালো নয়। ভৈজি নামে একজন বৃদ্ধ ভিল আমাদের প্রজা ছিল। সে বলল, অল্প বয়সে কোটা দরবারের নমক মহলে এক বেনিয়ার আমি জারাদার ছিলাম। ওই বেনিয়ার লবণের গোদাম আর আড়ত ছিল নাহারা হ্রদের পাড় থেকে মাইল খানেক দূরে পাহাড়ের কোলে। সে সময় আমি দেখেছি হ্রদের উপরের আকাশ হঠাৎ গভীর রাতে যেন দিনের আলোর মতো হয়ে যায়। কেমন যেন অদ্ভুত শব্দ হয় হ্রদের জলে। মোটের উপর রাতে হ্রদের ধারে কেউ যায় না। তারপর একবার এক মেষ পালক রাতে হ্রদের ধারে কাটিয়াছিল। সকালবেলা তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমাকের গোদামের কাছে পায়চারি করতে দেখা যায়। আমার ঠাকুর দাদা এসব গাল গল্প শুনবার লোক ছিলেন না। তিনি বুঝতেন ফুর্তি, শিকার, হল্লা, হইচই, বইমেলার অ্যানাউন্সমেন্ট, যেটা আরো স্পষ্টভাবে শোনা যাচ্ছে কারণ পেছনের দুটো দরজা খোলা আর কিছু লোক এমন ভাবে ঢুকে এসে, প্লিজ ওই পেছনের দরজা দুটো বন্ধ করে দিন। লোকটিও ছিলেন দুঃসাহসী ও একগুঁয়ে ধরনের। তিনি যাবেন ঠিক করলেন। বৃদ্ধ ভিল তাকে বললেন, হুজুর, হাঁসের দল যদি জলে নামে তবে সে রাতে কোনো ভয় নেই জানবে। ঠাকুর দাদা জিজ্ঞেস করলেন, কিসের ভয়? বাঘে। তার চেয়ে ভয়ানক কোনো জানোয়ার হতে পারে কি জানি হুজুর, আমার শোনা কথা মাত্র, ঠিক বলতে পারি না। তুই সঙ্গে থাক না, বকশিস দেব। মাফ করবেন হুজুর, 100 রুপিয়া দিলেও রাত কাটাবে কে নাহার নিপাতের ধারে? প্রাণের ভয় নেই, আমরা ভিড় বাঘের ভয় রাখি না। এই হাতে তীর দিয়ে কত বাঘ মেরেছি, কিন্তু হুজুর বাঘের চেয়েও ভয়ানক জীব কি দুনিয়ায় নেই? আমার ঠাকুর দাদা নাহারার হ্রদ ভালো জানতেন না। ঠিক আমাদের অঞ্চলের হ্রদটা নয়, আমাদের গ্রাম থেকে 40 মাইল দূরে। তখন তিনি ভিলেদের গ্রাম থেকে রওনা হয়ে 7-8 মাইল হেঁটে পাহাড় দিয়ে সমতল ভূমিতে নামলেন। দূরে মস্ত বড় হ্রদটার লবণাক্ত জলরাশি প্রখর সূর্য তাপে চকচক করছে। জনপ্রাণী নেই কোনো দিকে। বেলা তখন অনেকখানি আছে। এমন সময় ঠাকুর দাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং নল খাগড়া ও শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণ মতো তৈরি করে নিলেন জলের ধারে, যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন আর হাঁসের দল যাতে টের না পায়। সন্ধে উত্তীর্ণ হয়ে গেল। রাঙা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ। সুন্দর চাঁদ উঠল পূবের পাহাড় ডিঙিয়ে। কৃষ্ণপক্ষের আঁধার রাত। একদল সবুজ বন টিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল। নির্জন নিস্তব্ধ মরুভূমি আর হ্রদ
দুদিন মাত্র আগে হেমন্ত পূর্ণিমা চলে গিয়েছে। এদিকে রাত যত বাড়ে শীত নামে ততই। শীতের মুখে বালি হাঁস আসবার সময়, কিন্তু কই একটা হাঁসও আজ নামছে না কেন? বৃদ্ধ ভিড়ের কথা মনে পড়ল ঠাকুর দাদা। হাঁসের দল যদি নামে তবে সে রাত বিপদহীন বলে জানবে। যদি না নামে তবে কিসের বিপদ? বাঘ কি জল খেতে আসে পাহাড় থেকে? রাত ক্রমে গভীর হল। অপূর্ব জ্যোৎস্নালোকে হ্রদের জল, মরুভূমির মোনা বালি রহস্যময় হয়ে উঠেছে। কোনো শব্দ নেই কোনো দিকে, বইমেলার অ্যানাউন্সমেন্ট ছাড়া। ঠাকুর দাদা যথেষ্ট দুঃসাহসী হলেও তার যেন গা ছমছম করে উঠল। জ্যোৎস্নার সে ছন্ন ছাড়া অপার্থিব রূপে তিনি চামড়ার বোতল বের করে কিছু আরো সেবন করলেন। হঠাৎ হ্রদের তীরের পশ্চিমাংশে চেয়ে দেখে তার মন আনন্দে দুলে উঠল। জ্যোৎস্না লোকেও আকাশের নিচে একদল বালি হাঁস নামছে। জ্যোৎস্না পড়ে তাদের সাদা দুধের মতো পাখাগুলো কি অদ্ভুত দেখাচ্ছে। দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারে বালির চরে বসল। জায়গাটা ঠাকুর দাদা ঝুপড়ি থেকে 200 গজের মধ্যে কিংবা তার কিছু বেশি। এত দূর থেকে বন্দুকের পাল্লা যাবে না, বিশেষ করে এই জ্যোৎস্না রাতে। ঠাকুর দাদা ভাবলেন, দেখি ওরা আসে কিনা, কিংবা আরো হাঁসের দল নামে কিনা। শিকারীর পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিছু নেই। এক দৃষ্টে হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো। কিন্তু পরক্ষণে ঠাকুর দাদা বিস্ময়ে নিজের চোখ বার বার মুছলেন। কি ব্যাপার? কিরকম হাঁস? ঠাকুর দাদা আবার চোখ মুছলেন। আরো খেয়েছেন বটে, কিন্তু তাতে জ্ঞান হারা হবার বা চোখে ভুল দেখবার কি কারণ আছে এখনই? তারপর যা ঘটলো তা বিশ্বাস করা না করা আপনার ইচ্ছে মিস্টার ব্যানার্জি, কিন্তু এই গল্প আমি বাবার মুখে অনেকবার শুনেছি। ঠাকুর দাদা দেখলেন সেই হাঁসের মতো নয়, অনেক বড়, অনেক অনেক বড় হাঁসগুলো। সাধারণ হাঁসের মতো তাদের চালচলনও নয়। তারপরই মনে হলো সেগুলো হাঁসই নয়, সেগুলোর চেহারা মানুষের মতো। বেচারা ঠাকুর দাদা আবার চোখ মুছলেন। আরো ওইটুকু খেয়ে আজ আমার কি দশা! পরক্ষণেই সেই জীবগুলি জলে নামলো এবং হাঁসের মতো সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়ে আছেন তার কাছাকাছি জলে এসে গেল। কৃষ্ণা দ্বিতীয়ার পরিপূর্ণ জ্যোৎস্নালোকে বিস্মিত, ভীত, চকিত আমার দুঃসাহসী আরোগ সেবনকারী ঠাকুর দাদা দেখলেন তারা সত্যি হাঁস নয়, একদল অত্যন্ত সুন্দরী মেয়ে। শুভ্র তাদের বেশ, জ্যোৎস্না পড়ে ঝিকঝিক করছে। তাদের হাসি, মুখশ্রী সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর। কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করলো জলে, রাজহংসের মতো সুঠাম ধরনে নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হ্রদের বুকে সাঁতার দিতে লাগলো। তারপর কতক্ষণ পরে তা ঠাকুর দাদার আন্দাজ ছিল না, কারণ তখন ঠাকুর দাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন।
ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরেই জ্যোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাঁসের মতোই শুভ্র পাখা মেলে অদৃশ্য হয়ে গেল। হ্রদের তীরের বাতাস তখনও তাদের অপূর্ব দেহ গন্ধে ভরপুর। আমার ঠাকুর দাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কিনা। তখন তার আরোকের নেশা কেটে গিয়েছে। একটু পরে রাত ফর্সা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল। তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কে হ্রদের পাড় থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে। সেখান থেকে পৌঁছলেন ভিলদের গ্রামে। বৃদ্ধ ভিল ভয়জি তাকে বলল, হুজুর, হাঁস নেমেছিল কাল। ঠাকুর দাদা মিথ্যে কথা বললেন। হাঁস নেমেছিল, কিন্তু তিনি একটাও মারতে পারেননি। এবার কেন মিথ্যে বললেন শুনুন আপনারা এই এসবিআই অডিটোরিয়ামে। কি এক দুর্বার মোহ তাকে টানতে লাগলো দুপুরের পর থেকে। আবার তাকে যেতে হবে নাহারা হ্রদের তীরে। ভৈষীকে সত্যি কথা বললে পাছে সে বাধা দেয়, কিন্তু সে রাতে বুনো বালি হাঁসের দল নামলো হ্রদের জলে। আসল হাঁসের দল। পরপর কয়েক রাত শুধু বন্য হংসের দল নামে আর খেলা করে। আমার ঠাকুর দাদা ঝুপড়ির মধ্যে শুয়ে শুয়ে চেয়ে থাকেন। বন্দুকে গুলি করতে তার মন সরে না। তারপর আরেকদিন শেষ রাতের জ্যোৎস্নায় বন্য হংসের বদলে নামলো সেই অদ্ভুত জীবের দল। এদিন তারা আরো কাছে এলো। বন্য রাজহংসীর মতো সাঁতার দিয়ে বেড়ালো জলজ ঘাসের বনের পাশে পাশে। তাদের অপূর্ব সুন্দর মুখশ্রী জ্যোৎস্নালোকে ঠাকুর দাদার মুগ্ধ দৃষ্টির সামনে কতবার পড়ল। রাত ভোর হবার বেশি দেরি নেই, তখনও কিছু জ্যোৎস্না আছে। আমার ঠাকুর দাদা কি ভেবে আরোকে নেশায় কিংবা ভালো অবস্থায় জানি না ঝুপড়ি থেকে উঠে ছুটে জলের ধারে চললেন। বোধহয় ওদের কাউকে ধরতে গেলে। অগ্নিত্রস্ত বন্য হংসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতরে কে কোথায় দূরে চলে গেল এবং পরক্ষণে শেষ রাতের বিলীয়মান চন্দ্রালোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশ পথে অদৃশ্য হল। পথে দুপুর বেলায় আমার ঠাকুর দাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের ধারের বালির চড়ায় লক্ষ্যহীন ভাবে ঘুরে বেড়াতে দেখে জনৈক জেলে তাকে ভিলেদের গ্রামে পৌঁছে দেয়। বৃদ্ধ ভিল ভৈজি ঘাড় নেড়ে বলল, আমি বলেছিলাম হাঁসের দল যেদিন না নামে সেদিন বড় ভয়। ঠাকুর দাদা মাঝে মাঝে ভালো হতেন, আবার উন্মাদ হয়ে যেতেন। কোথায় গেল? কোথায় গেল হাঁস? কোথায় গেল? এই তো ছিল, গেল কোথায়? ভালো অবস্থায় বাড়িতে এই গল্প করেছিলেন, একবার নয় অনেকবার। মৃত্যুর 10 বছর আগে থেকে তার মোটেই ভালো অবস্থা আসেনি। বদ্ধ উন্মাদ অবস্থায় তার মৃত্যু ঘটে। বিনায়ক দত্ত সিং গল্প শেষ করলেন। আমি বললাম, খুব অদ্ভুত ঘটনা, তবে তবে 20 শতাব্দীতে বিশ্বাস করা শক্ত, সে আমিও জানি। আমাদের দেশের সকলে বিশ্বাস করে না। কেউ বলে ঠাকুর দাদার অতিরিক্ত আরোগ সেবনের ফলে ওইসব চোখের ভুল দেখা, বন্য হংসীকে ভেবেছেন আকাশ পরি। আবার কেউ বলে না, আকাশ পরি দেখলেই লোকে পাগল হয়ে যায়। সেই বৃদ্ধ ভিল ভৈজি সেই কথাই বলতো। কি করে বলবো,
কোনটা সত্যি কোনটা মিথ্যে তখন তো আমার জন্মই হয়নি, কিন্তু আমার ঠাকুর দাদা যা যা দেখেছিলেন পুরোটা মিথ্যে নয়। সেই হাঁসগুলোর মধ্যে অনেকে আজকে বিভিন্ন জায়গায় মা সরস্বতীর পাশে বসে। এটা বিভূতিভূষণ লিখে নিয়ে আমি অ্যাড করলাম। থ্যাংক ইউ সো মাচ। তোমরা জলটা খাও, তার মধ্যে আমার অনেকগুলো কথা বলা আছে বলে নিই। সবার আগে বইটা গপমের থেকে হাতে যদি তুলে দেয়। আচ্ছা, আপনারা যারা সত্যি সত্যি বই কিনে ফেরত যেতে চান তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ একবার, পাপিয়াদি তুমি যদি একবার এসে স্টল নাম্বারটা কোথায় পাওয়া যাচ্ছে একটু বলে দাও। 9 নম্বর গেট দিয়ে ঢুকে 590 স্টলে আসলে এখন লাইন দিয়ে তোমার যাবে, তখন কিন্তু বইটা কিনে নিতে না আজকে কিনতে পারবে না, বইগুলো শেষ হয়ে গেছে, কালকে থেকে কিনবে। হ্যাঁ ঠিক আছে। পাপিয়াদির বই চলেছে। আমি জেনারেলি এটা রিভিল করার খুব একটা মানে পক্ষপাতী নই, কিন্তু আজকে আপনারা যারা কষ্ট করে এসেছেন তাদের একটা কিছু স্পেশাল তো দিতে হবে। আর সত্যি কথা বলতে নেক্সট 3-4 সপ্তাহ জুড়ে ভীষণ স্পেশাল কিছু প্রেজেন্টেশন আপনাদের জন্য আছে, সেটাই বলি। সামনের সপ্তাহে মানে সামনের শনিবার অভিক সরকারের একটি গল্প আসতে চলেছে গপ্পমীরের থেকে। অনেক দিন ধরে সবার রিকোয়েস্ট, ভূত হচ্ছে না, ভীষণ ভয় পাচ্ছি না, শীত চলে যাচ্ছে, ভয়ও চলে যাচ্ছে, তো একটা ভীষণ ভয়ের গল্প আসতে চলেছে অভিক সরকারের সামনের শনিবার। তারপরে শনিবারটা এখানে অনেকেরই ক্যালেন্ডারে সেভ করা আছে, কারণ 15 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পরের দিন। ভ্যালেন্টাইন্স ডে পরের দিন গপ্পমীরের থেকে স্পেশাল নিবেদন দত্তা আসতে চলেছে। সেই দত্তার রিকোয়েস্ট অনেক দিন ধরে ছিল। আমরা যখন গত বছর এপ্রিল মাসে স্নেক লঞ্চ করেছিলাম তখনও সেখানেও মেনশন করা ছিল দত্তার কথা। তো ফাইনালি তিথি নক্ষত্র দেখে দত্তা আসতে চলেছে। প্রথম শনিবার কি গল্প আসছে আমার ঠিক মনে পড়ছে না, আমাকে কে হেল্প করবে? হোমস, তুমি বলো। একটা কাজ করি, আমরা গল্পের একটা অংশ পড়ে শোনাই, আপনারা গেস করুন কোন গল্প। আই থিঙ্ক দ্যাট ইজ আ বেটার আইডিয়া, যে আমরা যে গল্পটা আপনাদের শোনাতে চলেছি মার্চ মাসের প্রথম শনিবার এক্সক্লুসিভলি এই এসবিআই অডিটোরিয়ামে যারা রয়েছেন তারা এবার এটা দেখতে চলেছেন, উইটনেস করতে চলেছেন। লাইভ রিডিং, কোনো সাউন্ড এফেক্টস নেই, কোনো বিজিএম নেই, ইটস জাস্ট 3 ভয়েসেস। Deep as Dr. John H. Watson, Mr. Stanford চরিত্রে রৌনক চক্রবর্তী। তুমি যেন কি করছো গল্পটা? শুরু করবো? Yes. আমায় পাঠানো হলো পেশাওয়ারের সামরিক হাসপাতালে। সেখানে যেই আমি কিছুটা সেরে উঠলাম আমার হলো আন্ত্রিক রোগ। কয়েক মাস আমি বিছানায় পড়ে রইলাম। হাঁটা চলা করার মতো শক্তি যখন ফিরে পেলাম আমায় ইংল্যান্ডে ফেরত পাঠানো হলো স্বাস্থ্য উদ্ধার করতে। দেশে আমার কোনো আত্মীয় পরিজন ছিল না, কাজেই থাকার জায়গাও ছিল না। লন্ডনের স্ট্র্যান্ডে একটি হোটেলে কয়েকদিন থাকলাম, কিন্তু তারপর বুঝতে পারলাম আমার রোজগারে হোটেলে থাকা চলবে। ক্রাইটেরিয়ান বারে দাঁড়িয়ে এইসব চিন্তায় করছি, হঠাৎ আমার কাঁধে একটা টোকা পড়ল। ঘুরে দেখি আমার প্রাক্তন সহকর্মী স্ট্যানফোর্ড। আমরা একসঙ্গে কাজ করতাম সেন্ট বার্থোলোমিউস হসপিটালে। এতদিন পরে একটা চেনা মুখ দেখে আমার যারপরনাই আনন্দ হলো। ঠিক করলাম আমরা হলবর্নে লাঞ্চ করতে যাব। ঘোড়ার গাড়িতে চড়ে আমাদের কথোপকথন শুরু হলো। আমি তাকে যুদ্ধের গল্প, কিভাবে আহত হয়েছিলাম সবই বললাম। বেচারা, তা সে চাইল, দেশে তো ফিরে এসেছো, এবার কি করবে ভাবছো? বাসস্থানের খোঁজ
আমার রোজগারে লন্ডনে মোটামুটি ভদ্রস্থ একটা মাথা গোঁজার জায়গা পাওয়া যাবে কি? আমার চেনা একজন আছে, সেও বলেছিল যে একটা ফ্ল্যাট যদি তার একজনের সঙ্গে শেয়ার করা যায় তাহলে খরচের ব্যাপারে একটু সুবিধা হয়। কোথায় নাকি? কে সে? নাম শার্লক হোমস, হাসপাতালের কেমিক্যাল ল্যাবরেটরিতে কাজ করে। বাহ, তাহলে তো মিটেই গেল। ওর সঙ্গে একবার দেখা করিয়ে দাও আমার। অবশ্যই করিয়ে দেবো, কিন্তু তুমি শার্লকের সঙ্গে থাকতে পারবে না। সে কি? কেন? দেখা হলে নিজেই বুঝতে পারবে। খেয়ে দিয়ে আমরা সেন্ট বার্থোলোমিউসে ফিরে এলাম শার্লক হোমসের সঙ্গে দেখা করতে। আচ্ছা, ল্যাবরেটরিতে কাজ করে মানে ডাক্তারি পড়ছে? না, ঠিক তা নয়। কি যে করে সেটা আমিও ঠিক বুঝতে পারি না। এই যে এসে গেছি। স্ট্যামফোর্ড একটা ঘরের দরজা খুলল। আমি ভিতরে ঢুকে দেখি বিশাল বড় ঘর। চারিদিকে টেবিলের ওপর ছড়ানো রয়েছে বুনসেন বার্নার, টেস্ট টিউব, রিটর্ট, আর এর মাঝখানে দূরের একটি টেবিলে কিসের ওপর যেন ঝুঁকে দাঁড়িয়ে রয়েছে একজন ছাত্র। অন্তত তাকে দেখে ছাত্রই মনে হলো। আমরা ঘরে ঢুকতেই সে মাথা তুলে তাকালো, আর তারপর স্ট্যামফোর্ডের দিকে প্রচন্ড উত্তেজিত ভাবে চিৎকার করে উঠল, পেয়েছি পেয়েছি পেয়েছি, আমি এমন একটা রিয়েজেন্ট খুঁজে পেয়েছি যেটা শুধু হিমোগ্লোবিনের সঙ্গে রিয়াক্ট করে। কে বলে শার্লক? আলাপ করিয়ে দিই, ইনি আমার পুরনো সহকর্মী ডক্টর জন ওয়াটসন। ডক্টর আফগানিস্তান থেকে ফিরছেন? এটা আপনি জানলেন কি করে? নেভার মাইন্ড। এখন বিষয় হচ্ছে হিমোগ্লোবিন। আমার এই আবিষ্কারের মানে আপনি বুঝতে পারছেন ডক্টর ওয়াটসন? মানে হ্যাঁ, ইন্টারেস্টিং, কিন্তু মানে প্র্যাকটিক্যাল কি বলছেন আপনি? বুঝতে পারছেন না? এই রিয়েজেন্ট দিয়ে টেস্ট করলে। আচ্ছা, আসুন আপনি আমার সঙ্গে, এদিকটা আসুন। এইবার দেখুন। শার্লক আমায় টেনে নিয়ে গেল নিজের টেবিলের দিকে। সেখানে গিয়ে ও নিজের আঙুলে একটা ছুঁচ ফুটিয়ে এক ফোঁটা রক্ত বের করে সেটা একমাত্র জলের মধ্যে ফেলল। 1 লিটার জলের মধ্যে 1 ফোঁটা রক্ত? বোঝার কোনো উপায় নেই, তাই তো? দেখে তো শুধু জল বলেই মনে হচ্ছে, কিন্তু এর মধ্যে যদি আমি আমার রিয়েজেন্টটা দিয়ে দিই তাহলে। এই বলে শার্লক কি একটা তরলের কয়েক ফোঁটা জলের মধ্যে ফেলল। সঙ্গে সঙ্গে জলের রং পাল্টে খয়েরি হয়ে গেল, এবং কয়েক সেকেন্ড পরে খয়েরি একটা গুঁড়ো জলের তলায় থিতু হলো। দেখেছেন দেখেছেন? কিন্তু এটার ব্যবহার কি? আচ্ছা, বুঝিয়ে বলছি। ধরুন কাউকে খুনের দায়ে গ্রেপ্তার করা হলো, আর জামা কাপড়ে পাওয়া গেল খয়েরি রঙের ছোপ। বেশ, তা সেই ছোপগুলো কিসের? কাদা, চায়ের, রক্তের? আমার এই টেস্ট মুহূর্তের মধ্যে বলে দেবে, এবং রক্তের দাগ পুরনো হলেও বলে দেবে। ও, তাহলে দারুণ আবিষ্কার, সন্দেহ নেই। কতগুলো মামলার যে সমাধান হয়ে যেত ডক্টর ওয়াটসন। এই যেমন ফ্র্যাঙ্কফার্টের ভন বিশপের কেসটা, তারপর ব্র্যাডফোর্ডের মেসন, নিউ অর্লিন্সের স্যামসন। বাবা, আপনি তো দেখছি অপরাধের এনসাইক্লোপিডিয়া। জেন্টলম্যান, আমরা কিন্তু এখানে কাজের কথা বলতে এসেছিলাম। আমার বন্ধু ডক্টর ওয়াটসন থাকার জায়গা খুঁজছে, আর তুমি তো বলেছিলে যে একটা ফ্ল্যাটমেট দরকার তোমার। ও আচ্ছা আচ্ছা, আমি একটা ভালো ফ্ল্যাট খুঁজে রেখেছি বেকার স্ট্রিটে। আচ্ছা, আপনারা কড়া তামাকের গন্ধে আপত্তি নেই তো? একেবারেই না, আমি নিজেই পাইপ খাই। আমি মাঝে মাঝে কেমিক্যাল এক্সপেরিমেন্ট করি, তাতে কোনো অসুবিধে না। আর 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 হ্যাঁ, মাঝে মাঝে আমি একদম থম মেরে যাই। হয়তো 2-3 দিন একটা কথাও বললাম না। এরকম হলে চিন্তা করবেন না, আমায় একা ছেড়ে দিলে দেখবেন আমি কদিন পরেই আবার ঠিক হয়ে গিয়েছি। এবার আপনি বলুন। আচ্ছা, আমরা যেহেতু ফ্ল্যাট শেয়ার করবো, আপনি থেকে তুমিতে নেমে আসা যাক। তুমি বলো, তোমার বদগুণের ফিরিস্তি। বেশ, আমি একটু রকচটা, আমার প্রচন্ড ভোরে ঘুম থেকে ওঠার বদভ্যাস আছে, আমি ভীষণ কুঁড়ে, আর আমি হই হল্লা একদম পছন্দ করি না। বেহালার শব্দে আপত্তি আছে? সেটা তো কে বেহালা বাজাচ্ছে তার উপর নির্ভর করছে। চলবে, আমার কোনো আপত্তি নেই। তাহলে ফ্ল্যাটটা একবার দেখে নেবে নাকি? কখন যাবে বলো? আগামীকাল দুপুরে। তুমি 12টার সময় এখানে চলে এসো, আমরা একসঙ্গে গিয়ে সব কথা পাকা করে আসবো। ঠিক আছে, কিন্তু আচ্ছা, আমি যে আফগানিস্তান থেকে, সেটা তুমি জানবে কি? সবে তো আলাপ হলো, আস্তে আস্তে সব জানতে পারবে।
221B বেকার স্ট্রিটের ফ্ল্যাটটা দেখেই আমার এত পছন্দ হয়ে গেল যে আমি আর শার্লক দুজনেই সঙ্গে সঙ্গে কথা পাকা করে টাকা দিয়ে ফ্ল্যাটের দখল নিয়ে নিলাম। ফ্ল্যাটে ছিল 2টি বেডরুম আর 2 বেডরুমের মাঝে একটা বড় বসার ঘর। ঘরে দুটো বিরাট বড় জানলা দিয়ে বাইরের রাস্তার দৃশ্য দেখা যায়। আগামী কয়েকদিন আমাদের মালপত্র গুছিয়ে রাখতেই কেটে গেল। শার্লকের সঙ্গে থাকতে আমার কোনো সমস্যাই হচ্ছিল না। চুপচাপ স্বভাব, রাত 10টায় ঘুমিয়ে পড়তো আর আমার ঘুম থেকে ওঠার আগেই ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যেত। সারাদিন কাটাতে হয় ল্যাবরেটরিতে, নয় ডিসেকশন রুমে, আর না হয় হেঁটে হেঁটে লন্ডন ঘুরে। হাতে কাজ থাকলে নাওয়া খাওয়া ভুলে যেত, আবার কাজ না থাকলে সারাদিন একভাবে সোফায় পড়ে থাকতো, মুখে টু শব্দটি না করত। যত দিন যেতে লাগলো আমার ওর ব্যাপারে কৌতূহল বাড়তে লাগলো। শার্লককে একবার দেখলে চট করে ভোলা শব্দ। 6 ফুটের বেশি লম্বা, লিকলিকে রোগা, উজ্জ্বল দুটি চোখ আর ঈগলের ঠোঁটের মতো নাক। হাতে সবসময় কালি বা কেমিক্যাল লেগেই আছে। কিন্তু সেই হাতই যখন বেহালা ধরতো তখন অসাধারণ সুর বেরিয়ে আসতো। আমার তখন যে শরীরের অবস্থা, কাজ করা তো দূরের কথা, বাড়ি থেকে বাইরে বেরোনো আমার পক্ষে সম্ভব ছিল। তাই সারাদিন বসে বসে শার্লককেই আমি লক্ষ্য করে যেতাম আর অনুমান করার চেষ্টা করতাম যে এই অদ্ভুত মানুষটা ঠিক কি করে। ডাক্তারি যে পড়ছে না সেটা তো নিজেই বলেছিল, ডিগ্রি যে ছিল তাও না, তবে লেখাপড়া করতো প্রচুর, যদিও কিছু নির্বাচিত বিষয় নেই। তার বাইরে শার্লক কিছুই জানতো না। আমি অবাক হয়ে গেছিলাম যেদিন ও বলেছিল যে ও কোপারনিকাসের নাম শোনেনি। ওর বক্তব্য ও যে কাজ করে তাতে কোপারনিকাসের নাম না জানলেও চলে। সেই কাজটা যে ঠিক কি সেটা সেদিন আর জিজ্ঞেস করা হয়নি। তবে শার্লকের জ্ঞানের পরিধির ব্যাপারে আমি একটা তালিকা তৈরি করলাম। সাহিত্যের জ্ঞান 0, দর্শন শাস্ত্রের জ্ঞান 0, জ্যোতির্বিদ্যা 0, রাজনীতি সামান্য, উদ্ভিদবিদ্যা বিষ চেনে, মাদক দ্রব্য চেনে, বাগান কিভাবে করে তার কিছুই জানে না, ভূতত্ত্ব সীমিত জ্ঞান, ট্রাউজারে কাদা দেখে বলে দিতে পারে লন্ডনের কোন অংশেই কাদা লেগেছিল, রসায়ন অগাধ জ্ঞান, অ্যানাটমি জানে, অপরাধ অগাধ জ্ঞান, গত 100 বছরে কোথায় কি খুন জখম রাহাজানি হয়েছে সব মুখস্থ, বেহালা ভালো বাজায়, বক্সিং, ফেন্সিং এবং লাঠি খেলায় কুশল, আইনের জ্ঞান আছে। তালিকা তৈরি তো হলো, কিন্তু এই সব গুণসম্পন্ন একজন মানুষ যে ঠিক কি কাজ করতে পারে সেটা আমি ভেবে বার করতে পারলাম না। আমাদের বেকার স্ট্রিটে আসার প্রথম 1 সপ্তাহ শার্লকের সঙ্গে দেখা করতে কেউ আসেনি। আমি ভেবেছিলাম সে হয়তো আমারই মতো নিঃসঙ্গ, কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে খেয়াল করতে শুরু করলাম যে সমাজের নানা স্তরের মানুষ তার সঙ্গে দেখা করতে আসে। তাদের মধ্যে একজন ফ্যাকাশে চেহারার লোক ছিল যার নাম ছিল লেস্ট্রি, যে মাঝে মাঝেই আসতো। এরা কেউ এলেই শার্লক আমায় অনুরোধ করতো বসবার ঘরটা ছেড়ে দিতে, কারণ সে সেই ঘরটাই অফিস হিসেবে ব্যবহার করতো এবং তার বক্তব্য ছিল যে এরা তার ক্লায়েন্ট। 4 মার্চ আমার মনে আছে আমি একটু বেশি তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। বেডরুম থেকে বেরিয়ে দেখি শার্লকের ব্রেকফাস্ট তখনও শেষ হয়ে গেল। আমি বেল বাজিয়ে জানিয়ে দিলাম আমার কফি দিয়ে যেতে। তারপর সোফায় একটা ম্যাগাজিন খুলে বসে দ্য বুক অফ লাইফ বলে একটা প্রবন্ধ আমার চোখে পড়ল। লেখক লিখেছেন কিভাবে শুধুমাত্র নিজের চোখ খোলা রেখে ভালো করে লক্ষ্য করলেই সামনের মানুষটার ব্যাপারে অনেক কিছু জানা যায়। শুরুতে ইন্টারেস্টিং লাগলেও যতই পড়তে লাগলাম ততই মনে হতে লাগলো যে যা লেখা রয়েছে তা একেবারেই অ্যাবসার্ড। শেষে বিরক্ত হয়ে ম্যাগাজিনটা ছুঁড়ে ফেলে দিলাম। যত সব গাঁজা করি। কি ব্যাপার? আরে কে একটা আর্টিকেলে লিখেছে যে সে নাকি শুধু মানুষের দিকে তাকিয়ে থেকেই তাদের ব্যাপারে সবকিছু জেনে যেতে পারে। আজকাল ম্যাগাজিনগুলো বোধহয় লেখার আর লোক পায় না, তাই এই সব ছাপে। আজগুবি ননসেন্স। একে না ধরে একটা লোক ভর্তি ট্রেনের কামরায় উঠিয়ে দিয়ে বলতে হয় শুধু মানুষের দিকে তাকিয়ে কার কি পেশা সেটা বলতে। আমি 1000 পাউন্ড বাজি রাখতে পারি যে পারবে না। তার
লড়াইটা তুমি হেরে যাবে ওয়াটসন। আর ওই আর্টিকেলটা আমার লেখা। তোমার? হ্যাঁ আমার। আর আমার অবজারভেশন আর ডিডাকশন নিয়ে যে কথাগুলো তোমার আজগুবি মনে হচ্ছে ওয়াটসন, সেগুলো ব্যবহার করেই আমি পেট চালাই। কিভাবে? আমার পেশাটা একটু অন্যরকম। লন্ডনে গোয়েন্দা অনেক আছে, সরকারি এবং বেসরকারি। তবে আমি হচ্ছি পৃথিবীর একমাত্র কনসাল্টিং ডিটেকটিভ। অন্যরা যখন রহস্যের সমাধান করতে পারে না, তখন তারা আমার কাছে আসে, সব তথ্য প্রমাণ আমার সামনে রাখে, আর আমি তাদের রাস্তা দেখাই। লেস্ট্রেটকে দেখেছো তো? নাম করা গোয়েন্দা। ও একবার একটা ফরজরির মামলায় আটকে গিয়েছিল, তখনই আমার কাছে প্রথমবার আসে। আর তোমার কাছে অন্য যারা আসে? সবাই কিছু না কিছু সমস্যা নিয়ে আমার কাছে আসে। আমি তাদের সমস্যার কথা শুনি, সমাধান বলি, আর ফি পকেটস্থ করি। মানে মানে তুমি বলছো যে তুমি এই ফ্ল্যাট থেকে 1 ইঞ্চিও বাইরে না বেরিয়ে, নিজের চোখে কিছু না দেখে অন্য লোকের সমস্যার সমাধান করে দাও? না, সব সময় তা করতে পারি না। মাঝে মাঝে এমন কেস আমার কাছে আসে যেটা সমাধান করতে আমায় ঘটনাস্থলে যেতেই হয়। আর তখন ওই আর্টিকেলে লেখা অবজারভেশন আর ডিডাকশনের যে টেকনিকগুলো তোমার পড়ে এত অবাস্তব লাগলো, সেগুলোই ব্যবহার করে আমি কেস সলভ করি। তোমার মনে আছে আমি তোমায় প্রথম দেখায় বলেছিলাম যে তুমি আফগানিস্তান থেকে এসেছো? নিশ্চয়ই স্ট্যামফোর্ড তোমায় বলেছিল। মোটেই না, আমি তোমায় দেখেই বুঝেছিলাম তুমি আফগানিস্তান থেকে এসেছো। কিভাবে? বুঝিয়ে দিচ্ছি। তুমি ডাক্তার, সেটা স্ট্যামফোর্ড আমায় বলেছিল, কিন্তু তোমার হাব ভাব মিলিটারি ম্যানের। তাহলে আর্মি ডক্টর। মুখ রোদে পুড়েছে, কিন্তু কোটের হাতার তলায় দেখা যাচ্ছে চামড়ার আসল রং, মানে তুমি ট্রপিক্স থেকে এসেছো। মুখ চোখ দেখে মনে হয় সবে অসুস্থতা থেকে সেরে উঠেছো। বাঁ হাতটা একটু স্টিফ, সম্ভবত বাঁ কাঁধে চোট লেগেছিল। ইংলিশ আর্মি ডক্টর, গত কয়েক বছরের মধ্যে ট্রপিক্সে আহত হয়েছেন, অসুস্থ হয়েছেন। কোথায় হতে পারে? নিশ্চয়ই আফগানিস্তান। দ্যাটস এলিমেন্টারি মেনে ওয়াটসন। বাবা, তুমি তো একেবারে এডগার অ্যালান পোয়ের অগস্ট দুম্পার মতো কথা বললে। দুম্পা কিছুই না। ওই 1 ঘন্টা ধরে চুপ করে বসে থাকার পর হঠাৎ ওর বন্ধু কি ভাবছে সেটা বলে দেওয়া, ওটা স্রেফ চটক। তাহলে লেকক, এমিল গবোরিওর গোয়েন্দা? ওটা তো আরো বড় একটা গাধা। ওর যেটা করতে 6 মাস লাগে, আমি সেটা 24 ঘন্টায় করে দিতে পারি। তবে বুদ্ধি দিয়েই বা কি হবে? তেমন ক্রিমিনালি তো দেখা যায় না আজকাল। এইবার আমার মনে হলো শার্লক একটু বাড়াবাড়ি করছে। ক্ষমতা থাকা ভালো, তবে নিজের ক্ষমতা নিয়ে এতটা বড়াই করা কেমন যেন একটা লাগ ছিল আমার। আমি আমার জায়গা ছেড়ে উঠে জানলার ধারে এসে দাঁড়ালাম। বেকার স্ট্রিটের উল্টো দিকের ফুটপাথে দেখি লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে। জামা কাপড় সাধারণ। ফুটপাথ দিয়ে হেঁটে যেতে যেতে বাড়ির নাম্বারগুলো দেখছিল। হাতে একটা বড় নীল রঙের খাম। মনে হলো নিশ্চয়ই কাউকে চিঠি দিতে এসেছে। আচ্ছা, ওই লোকটা কি চায় বলতো? শার্লক আমার পাশে এসে দাঁড়িয়ে বাইরে তাকালো। কে ওই লোকটা? রিটায়ার্ড মারিন সার্জেন্ট। বলা তো সহজ, কিন্তু তুমি যেটা বললে সেটা ঠিক না ভুল যাচাই করবো কি করে? লোকটা এখানেই আসছে, ওকেই জিজ্ঞেস করো। দেখলাম লোকটা 221B নাম্বারটা দেখতে পেয়ে রাস্তা পেরিয়ে আমাদের বাড়িতেই ঢুকলো। কিছুক্ষণ পরেই শুনতে পেলাম আমাদের বসার ঘরের দরজায় তার নক। হ্যাঁ বলুন। মিস্টার শার্লক হোমসের জন্য চিঠি। আমি শার্লক হোমস। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি করেন? পিয়ন স্যার, ইউনিফর্মটা কাছতে গেছে। না না, মানে এর আগে আপনি কি করতেন? সার্জেন্ট স্যার, রয়্যাল মেরিন লাইট ইনফ্যান্ট্রি। That's it. বাকিটা প্লিজ শুনে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি প্রশ্নটা করি, এবং যিনি সাউন্ড ইঞ্জিনিয়ার থাকেন, কাল ঘাম ছুটে যায়, কারণ এরা ঝগড়া করে, দোষারোপ করে, এখন বলবো না, ভালো লাগছে না, মাইক থেকে দূরে চলে যাচ্ছি, এইরকম ভাবে এদেরকে নিয়ে রেকর্ড করাতে হয়। তার কিছু ভিডিও আপনারা দেখেন। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। নিকেন বাবুকে কবে শুনতে পাবো? এটা কন্টেন্ট হেড বেটার বলতে পারবে, গৌতমী শর্মা। শুনতে পাবো, দেখা যাক, শুনতে পাবো। হ্যাঁ বলো। আমার নাম সৌনক ভট্টাচার্য। হ্যালো সৌনক। গল্পমিরের ঠেকের থেকেও বেশি আপনার সব থেকে গল্পমিরের ঠেকের থেকেও বেশি আপনার
দীপ স্যারের বেশি ভক্ত, যার জন্য আজ আসা। Thank you. এর আগে আপনি সাউথ সিটি মলে আসবেন বলেছিলেন, কিন্তু আপনার শরীর খারাপ ছিল বলে আপনি আসতে পারেননি, যেখানে শীর্ষেন মুখোপাধ্যায় এসেছিলেন। রাইট, ওটা সমরেশ মজুমদারের অপ্রকাশিত কিছু কবিতা, প্রেমের কবিতা, সেইটার বইয়ের লঞ্চে। আমরা সেই দিনও আমি গেছিলাম, আমি আর আমার এক বন্ধু। সেদিন তো আপনাকে পাইনি, কিন্তু আজ খুব ভালো কপাল বলতে হবে। একটা আবদার আছে, তারানাথের দুটো লাইন করা যাবে? তারানাথের গলা আসলে যেদিন তুমি গিয়েছিলে সেদিন একটু কিশোরী আর অশ্বিনীর সঙ্গে তেলে ভাজা খাচ্ছিলাম। খাওয়া মাত্রই 2-3 মিনিটের মধ্যে পেটে চোঁ করে একটা শব্দ হল। আমি চারিকে বললাম, কি হয়েছে বলতো মা? চারি বলল, মাথা খারাপ করো না বাবা, তোমার পেট খারাপ হয়েছে। শরীরের একটি বিশেষ অংশে অত বড় লিক নিয়ে আর সাউথ সিটি মল যেতে পারলাম। আর আমাদের ওখানে আবার অ্যাডাল্ট ডায়াপার পাওয়া যায়। মানে তুমি গেলে মলে আর তারানাথ করলেন মল। খাওয়া নিয়ে চারি কিছু বলে না? ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সেটাই বলে। এতে ক্যান্সার হয়। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমার প্রশ্ন যে বেতাল পঞ্চবিংশতি যেটা হচ্ছিল কন্টেন্টের কাছে প্রভাবলি হবে কোশ্চেন, ওটা কি ফেরত আসবে? ওটা না ফেরত আসবে না এই কারণে, কারণ আমরা মহারাজ বিক্রমাদিত্যের ভূমিকায় সুদীপ মুখার্জিকে কাস্ট করতাম এবং তিনি এসে তার সাইকেলটা পার্ক করতে যতটা টাইম লাগতো স্টুডিওর বাইরে, তার থেকেও কম সময় ওনার ডায়লগ বলা হয়ে যেত। উনি বেতালের প্রশ্নের উত্তর দিয়ে দিতেন, তারপর বেতাল আবার হু করে উড়ে যেত। এটার পর সুদীপ মুখার্জি বললেন যে না না, আমি আর এই বিক্রম বেতাল করবো না। ওই ভিডিওটা আমি দেখেছিলাম। হ্যাঁ, আপনি যদি বাড়িয়ে বাড়িয়ে কিছু লিখতে পারেন মহারাজ বিক্রমাদিত্যের ডায়লগ, তাহলে হয়তো আমরা ভেবে দেখতে পারি। আচ্ছা, এই দিকটা একটু যাই, ওই দিকেই মাইক্রোফোনটা থেকে গেছে, ওই দিকটা একটু যাই। বলেছিলাম একজন প্রশ্ন করেছিল ঘনাদা কবে আসবে, আপনি বলেছিলেন আসবে, কিন্তু সেটা আমার এখনো প্রশ্ন, ঘনাদা কবে আসবে? দীপ, তুই ঘনাদা করতে ইন্টারেস্টেড? উনি এখনো ওই গত বছর এসেছিলেন, এখনো বসে আছেন বই মেলায়। একটা মোবাইল ফোনের ব্র্যান্ড আছে যাদের বিজ্ঞাপনের ট্যাগলাইন হচ্ছে এভরিওয়্যার ইউ গো আ নেটওয়ার্ক ফলোজ। এটা একটা খুব সুবিধে ওই উত্তরটা বলার, বিকজ ইউ আর নট ওভার কমিটিং। We are not saying that our network is already there. We are saying it will eventually get there. তো ঘনাটা হয়তো আসবে, কবেটা আর বলছি না। দেখো, তুমি সামনের বই মেলা অবধি বসে থাকো, যদি আসে অপেক্ষা করে থাকলে। তুমি বাড়ি যেও কিন্তু প্রবীণ, আজকে বাড়ি যেও, 1 বছর বাড়ির লোক দেখেনি তোমাকে। রাইট, ওইদিকে আমি শুধু টুক করে জেনে নিতে চাই, আমাদের এটার শেষে কি অন্য কোনো অনুষ্ঠান আছে? এখন কিছু আছে? এর শেষে কি আর কিছু আছে? এটার পরে এখানে এসবিআই অডিটোরিয়ামে আর কিছু আছে? আর কিছু নেই তো? আর কিছু নেই তো এখানে? না, তাহলে we can take 5 minutes extra. এবং জিনিসটা করছে এবং বিভিন্ন আর্টিস্টরা বা প্রফেশনের যারা এক্সপার্ট তারা আসে, সেখানে যদি আপনারা দুজন যদি কিছু করতেন পডকাস্ট টাইপ, কারণ আপনারা অনেক বেশি মাল্টিফেস্ট ট্যালেন্ট এবং যে কোনো টপিক আই গেস অনেক কিছু আনন্দ ছড়ানো কিছু বলে দিতে পারেন। আমি মানুষকে জিনিসপত্র শেখাবো? হ্যাঁ, লোকের সর্বনাশ হয়ে যাবে এসব করতে বলো না। আমি নিজেই জানি না অর্ধেক সময় আমি কি করছি। আমরা মেনে নেব। He's giving us career options. হ্যাঁ, রোজগার বাড়বে, ভালো তো। Of course. আমরা তো দুজনেই এখন আর নিচ্ছি খাই না। পেট চালানোর জন্য অফকোর্স সিরিয়াসলি এই অপশনগুলো ভেবে দেখতে পারি। আমার পেট, তোমার 4টে গাড়ি। ওকে, নমস্কার। নমস্কার। আমি এ নিয়ে 3 বার এলাম, মানে আপনাদের প্রথম, মানে এখানে যখন অ্যানাউন্স হয়েছিল গপ্প মিনিটে, তখন থেকে আমি ছিলাম, মানে সেদিন এসেছিলাম। তারপর প্রত্যেকবার এই দিনটাতে আমার মানে একদম উপস্থিতি বাধ্যতামূলক। ও
ও 3 বছর ধরে বসে আছে বইমেলায়। না আমার অ্যাকচুয়ালি আজকে গল্পমিলকে পুরো গল্পমিলের থেকে টিমকে দেখে আজকে খুবই খুবই ভালো লাগছে। আমার একটা প্রশ্ন ছিল দীপ স্যারের কাছে স্পেসিফিক, বলছি দীপের চোখে কলকাতা যেটা হতো সেটা আবার আসবে ওই ঘনাদার মতো। না ওটা খুব ভালো ছিল। এবং আমি কয়েকটা জিনিস একটু বলে দিই এই মানুষটি সম্পর্কে। একে ঠেলে 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 কাজ করাতে হয়। ও আমাদের এই রুমে যারা যারা উপস্থিত আছেন আপনাদের কোনো ধারণা নেই দীপ এক্স্যাক্টলি কতটা ট্যালেন্টেড। ইভেন হি ডাজ নট নো, ইভেন হি ক্যানট অ্যাসেস। হি ইজ ইমেন্সলি ট্যালেন্টেড, a very well read person. কলকাতার ইতিহাস চুষে খাওয়া, নলিনী হরি চুষে খাওয়া একটা লোক। ও চুষে খায় আর চুষেও খায়। কারিমা আপনি তো আমাকে চিনেন। He is immensely talented. His amount of research is super. কিন্তু ওকে কিছু করতে বলা হোক ওরই মতন করে বলি, খিদে পেয়েছে কিছু খাবো, কিছু খাবো, আমাকে কিছু খেতে দাও। ওর খাদ্য প্রীতি। ও 12টায় স্টুডিও এলো, 1:30টার মধ্যে ওর খিদে পেয়ে গেল। হ্যাঁ মানে ও অদ্ভুত একটা ছেলে। শুধু তাই নয়, খাওয়ার পরে হলো এবার আমার ঘুম পাচ্ছে, এখন আমাকে রেকর্ড করতে হবে। তো আমরা ওকে ঠেলে 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 অনেক জিনিস করাবো, আস্তে আস্তে করাবো। দীপ হিমসেলফ, আমায় দেখেই বুঝতে পারছো তো আমার ঠেলা খুব একটা সহজ কাজ নয়। দীপ হিমসেলফ হ্যাজ প্ল্যানস এন্ড আই এম শিওর যারা দীপকে ভালোবাসো, যারা দীপের কাছ থেকে এক্সক্লুসিভলি গল্প বলা ছাড়াও গল্প বলার ছলেই যারা কিছু কন্টেন্ট দেখতে চাও, আই এম শিওর দীপ তাদের জন্য সেই কন্টেন্ট প্রডিউস করে। কেউ পার্টনার্স যারা তো নেই বলিয়া। না না তুমি আরেক বছর বসে থাকো বইমেলায়, আসছে সব। হ্যাঁ করেছিলাম আর রক্তমুখী নীলা, যেখানে কিরিটি এবং সুব্রত রায় জুটিকে আমি দেখতে পেয়েছিলাম। মুখের কাছে মাইকটা। কিরিটি এবং সুব্রত রায়কে দেখতে পেয়েছিলাম আপনাকে আর দীপ স্যার। তো ওটা কি কখনো মানে ভবিষ্যতে আমরা দেখতে পেয়েছিলেন না শুনতে পেয়েছিলেন? তো ভবিষ্যতে কখনো কি কিরিটি সুব্রত জুটিকে আমরা শুনতে পারবো? ঘনাদা 1 বছর বইমেলা। আপনারা অনেকে হয়তো প্রশ্ন করবেন যে আমি কি এটা শুনতে পারবো ওটা শুনতে পারবো। আমরা সব কিছু এখন রিভিল করতে পারবো না ফর অবভিয়াস রিজনস, কারণ কিছুটা তো হোক এরকম যে একটা সারপ্রাইজ এলিমেন্ট থাকবে, রাইট? সেই সারপ্রাইজ এলিমেন্টটাকে বজায় রাখার জন্য আমরা প্রতিনিয়ত নানান রকমের চেষ্টা করে থাকি। তাও আমি গোধূলিকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে অনেকটা হাঁড়ির খবরও দিয়েই দিল এখানে। আমি বলতে চাই না কিন্তু তাও বলে দিলাম, অনেকগুলো হাঁড়ির খবর বলে দিলাম। আর একটা ছোট্ট জিনিস বলে দিই, যারা গল্প অনেক এরকম কমেন্টস আমরা পাই যে অরিজিনাল গল্প যারা লিখছি আমাদের গল্প কি পড়া হবে না গল্প মিনিট থেকে, তারা কিন্তু প্লিজ রেডি হয়ে যাও, কারণ আমাদের এই জিএমটি অরিজিনাল যেটা রূপম ইসলাম লিখেছেন যে গল্পটা দিয়ে এই জিএমটি অরিজিনাল শুরু হবে, তারপরে কিন্তু আমরা গল্প চাইবো এবং সেই গল্প মিনিট থেকে পড়া হবে। আমরা আর কোনো প্রশ্ন নেওয়ার মতন সময় হাতে পাচ্ছি না। শুধু একটা কথা, প্লিজ প্লিজ উঠে যাবেন না, দেবের সিনেমা চলছে না এখানে। প্লিজ আমার একটা ছোট্ট কথা আছে, বেশি সময় নেব না। আমরা যারা বিভিন্ন মানুষকে বিভিন্ন জায়গা থেকে আসতে দেখি, মানে এই মফস্বল থেকে যে মানুষ উঠে আসেন তারা পর্যন্ত বলেন আমরা কন্টেন্ট বানাবো কিন্তু আমাদের কন্টেন্ট কে দেখবে কে শুনবে। আজকে ইন্টারনেটের যুগে এই অজুহাতটা একদম বেমালুম, মানে এটা হওয়া উচিতই নয়। এই অজুহাত কারোর মনে থাকাই উচিত নয়, কারণ থ্রু দি ইন্টারনেট there are so many ways where you can promote your talent। আর এখানে গল্পবীরের থেকে তরফ থেকে ওপেন অফার, আপনার যদি কোনো অরিজিনাল গল্প, কোনো অরিজিনাল লেখা কেউ কোনোদিন ছাপেনি, কেউ কোনোদিন পড়েনি, কেউ ইন্টারেস্ট পর্যন্ত দেখায়নি, বাবা মা পর্যন্ত বলেছেন পরে হবে, এটা যদি আপনার জীবনে হয়ে থাকে তাহলে আপনাদের জন্য সেই সুযোগ আসছে আর মাসখানেকের মধ্যে। সো বি প্রিপেয়ার্ড। গল্পবীরের থেকে GMT Originals will feature your story yours
voices ours. That is the plan. গপ্প মিনিট ঠেক is almost like public property এবং আপনাদের জন্যই গপ্প মিনিট ঠেকের রচনা এবং সেই কাজটা আমরা আরো ভালোভাবে করবার জন্যই আপনাদের কোথাও একটা গোপন ইশারায় বললাম চলে আসুন, এগিয়ে আসুন, সেলফি তোলার টাইম হয়ে গেছে।